আশা করি ভালো আছেন। আমার ধারাবাহিক যে নীতি নৈতিকতা বা ইমান আমানের উপরে ধারাবাহিক যেটা ছিল, তার আজকের পঞ্চম পর্ব শুরু করছি। থ্যাংক ইউ। পঞ্চম পর্ব মানুষের এই নীতি নৈতিকতা এইসব নিয়ে আলোচনা চলছিল ধারাবাহিকভাবে। আচ্ছা, সে আলাপের শুরু। জোর করে কাউকে দিয়ে দুর্নীতি করা যায় না। আবার জেল সাজা ফাঁসি দিয়েও দুর্নীতি দমন হয়েছে এমন নজির নাই। প্রচুর প্রচুর দুর্নীতির বিচার হয়েছে দেশ এবং বিদেশে, কিন্তু সেই সাজা দিয়েও আজও দুর্নীতি একেবারে সবার দৌড় গড়ায়। মানে প্রতিটি মানুষ দুর্নীতি করে। এর জন্য আমরা দায়ী করব কোথায়, কাকে? দুর্নীতির পিছনে থাকে রাজনীতি। রাজনীতি ও তার উৎপাদন ব্যবস্থা, বন্টন, সরবরাহ, এসবের পিছে দুর্নীতি করতে হয়। এখন দুর্নীতি তো দুরকম। অভাবটা হলো কমন কথা। এখন কারো অভাব ভালো, ঢাকা গুলশানে ধানমন্ডিতে ভালো বাড়ি নেই। কারো অভাব আমেরিকায় ভালো বাড়ি। কারো অভাব প্রতিদিন স্বর্ণালঙ্কার পরিবর্তন করে নূতন বাজারে যে সমস্ত নূতন ডিজাইনের অলঙ্কার এসছে এগুলা, এবং ভরি ভরি টাকা না থাকলে তাদের ভালো লাগে না। এই একটা শ্রেণীর অভাব। আরেকটা অভাব আছে, চাল নেই। শরীরে 103-4 জ্বর নিয়ে ধান কাটতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, সেখানে বেহুশ হয়ে পড়ছে। অনেক সময় শোনা যায় কর্মরত অবস্থায় শ্রমিক মারাও গেছে। তাদের অভাবটা কি? তাদের অভাব খাবার, ভাত। তাদের অভাব। তাদের ছেলে মেয়ে মূর্খ থাকলো, কাপড় চোপড় ভালো নাই, এটা তাদের বড় কথা না। বড় কথা হলো তাদের খাদ্য। এখন অভাব তো দুটো কারণে মানুষ করে। এখন মানুষকে তো অভাবমুক্ত করতে হলে আমাদের ভাবতে হবে, অতীত থেকে ভাবতে হবে যে মানুষ জন্ম হয় দুর্নীতি বা নীতিহীন নিয়ে নয়। সে তার ধারাবাহিক সমাজ ব্যবস্থা এবং জীবন ব্যবস্থায় সে মানুষটা সেরকম হবে। কেউ ভালো হয়, কেউ মন্দ হয়, কিন্তু পিছে যে মূল কারণটা সেটা থাকে অভাব। যা বললাম, যে গরিব মানুষের অভাবে চাল চুরি করে, ডাকাতি করে, পকেট মারিং করে, ছিনতাই করে। আরেক ধরনের অভাবে এদের দুর্নীতি হলো এরকম। আরেক ধরনের অভাব মানুষ হচ্ছে ধানমন্ডিতে বাড়ি, এবং বাড়ি করতে হলে ঘুষ নিতে হবে, আত্মসাৎ করতে হবে, সরকারি মালামাল লুণ্ঠন করতে হবে। তাহলে এই দুই ধরনের অপরাধের মাত্রা কি? দু ধরনের অপরাধের কারণটা কি? কে সাজা পাবে আর কে সাজা পাবে না? এখানে সমাজটা দায়ী। এই দুইটা লোকই দায়ী নেয়। সমাজের বিধিবিধান, সমাজের রাজনীতি, সমাজের উৎপাদন ব্যবস্থা, এটাই এখানে মূলত দায়ী। দায়ী আর কোথাও করা যাবে না। এখন কথা আছে, মানুষ তো মানুষ, সে তো পশু নয়। কিন্তু অভাবের কাছে মানুষ অমানুষ হবে, এটা বাস্তব। যার চাল নেই, সে ধর্ম করে, সে সব কিছু করে, কিন্তু চাল নেই। এইখানে সে কি করবে?
হয় তাকে চাল কেনার জন্য চুরি করতে হবে, আর যদি নীতি ঠিক রাখতে হয় তো আত্মহত্যা করে মরতে হবে। এলো গরিবদের বেলায়। ধনীদের বেলায় ধনীদের বেলায় কোটি কোটি বিলিয়ন টাকা উপার্জন করবে, ধরা পড়বে, বিচার হবে না, কিছু হবে না। কাজে মানুষ এই দুই ধরনের অভাব থেকে মানুষ অপরাধ করে, তাদের নীতি নৈতিকতা এখানে বিসর্জন দেয়। মানুষের সকল অভাব যদি পূরণ করা হয়, একটা মানুষকে জোর করে আর দুর্নীতি করা যাবে না। মানুষের সকল অভাব যদি পূরণ করা হয়, অভাব যদি থেকে যায়, তাকে ফাঁসি দিয়ে, তাকে জেল দিয়েও তার দুর্নীতি থেকে তাকে ফিরানো যাবে না, এটা বাস্তব। এখানে সমাধানটা কি? পাপমুক্ত হওয়ার জন্য ওই যে সাধু সন্ন্যাসীদের কাছে যে ধর্ণা ধরতে হবে, গয়াতে যাইয়া কীর্তন করতে হবে, গির্জায় যাইয়া প্রার্থনা করতে হবে, গির্জা ব্রাহ্মণ সাধুদের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে ভালো হওয়ার জন্য, নাকি মুন্সি মৌলবীর কাছ থেকে তাবিজ নিতে হবে, না মসজিদ মন্দিরে যে হুজুরের কাছে তওবা করে আসতে হবে? এইসব পথ তো চলছে, এসব পথ আমরা দেখি, কিন্তু দুর্নীতি তো থামছে না, নীতি নৈতিকতার কোনো পরিবর্তন হচ্ছে না। পেছনের দায়টা হলো আপনার সমাজ ব্যবস্থা, অভাব। যেই সমাজ ব্যবস্থায় অভাব পূরণ করতে পারে না, যেই রাষ্ট্র ব্যবস্থায় অভাব দূর করতে পারে না, সেই সমাজ, সেই রাজনীতি ভুল। কাজে অভাব পূরণ বা মানুষকে নীতিবান করা বা মানুষের ইমান আমান আনতে হলে মানুষের অভাবটা পূরণ করতে হবে। তাকে অভাব পূরণ করলে তাকে জোর করেও কেউ দুর্নীতি করাতে পারবেন না। আর অভাব পূরণ না হলে তাকে জেল জুলুম ফাঁসি দিয়েও তার ভালো করা যাবে না, অভাব মুক্ত করা যাবে না। এটা ইতিহাস, এটা বাস্তব, মূর্ত, আমরা সমাজে সবসময় দেখে আসছি। এখানে নূতন উৎপাদন ব্যবস্থা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যে ব্যক্তি মালিকানাধীন উৎপাদন ব্যবস্থা, ব্যক্তি মালিকানা ভিত্তিক রাজনীতি, তার সমাজ, তার উচ্চ স্তরের যে রাজনীতিটা, বুর্জোয়া রাজনীতি, আমি বুঝতে চাচ্ছি বুর্জোয়া রাজনীতি, এটা কি কোনো সময় কোনো মানুষের অভাব পূরণ করতে পারছে? হ্যাঁ, এরা অভাব পূরণ করতে পারছে ধনী এবং বুর্জোয়াদের। তাদের ডেমোক্রেসি দিয়েছে, তাদের বাড়ি করার ঘুষ টাকা উপার্জনের ব্যবস্থা করে দিয়েছে। এখানে শ্রমিক, সম্মানিত কৃষক, এদের এখানে কিছু হয় নাই। সেই সেকেলের চাষাবাদ, সেই সেকেলের ঘরদুয়ার, সেই সেকেলের জীবন ব্যবস্থা, সেই সেকেলের ক্ষুধা দারিদ্র লাগাতার তার পিছে পিছে চলে আসছে। এটি আমাদের সমাজের মূর্ত অবস্থা। এখানে নীতি নৈতিকতার জন্য রাষ্ট্রের থেকে বহু প্রচার হয়, বিভিন্ন ধর্মের থেকে বহু প্রকারের ধর্মীয় অনুষ্ঠান করা হয়, কীর্তন হয়, ওয়াজ হয়, মাহফিল হয়, মানুষ ভালো হয় না। এর কারণটা কি? কারণটা মূলে রয়েছে মানুষের অভাব, ফান্ডামেন্টাল যে অভাব, এটা পূরণ হচ্ছে না এই বুর্জোয়া রাজনীতিতে। এখানে সম্ভব কমিউনিজম ব্যবস্থা, বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা, ঐতিহাসিক দাম্ভিক বস্তুবাদে আমার সমাজটাকে বিশ্লেষণ করা, সংশ্লেষণ করা। তো এখান থেকে বিষয়টা আমরা ফাইন্ড আউট করতে পারবো, অন্য কোনো উপায় নাই। ভাববাদী অধিবিদ্যক বুর্জোয়া শ্রেণীর যে দর্শন, যে সমাজ ব্যবস্থা, এটা আমরা দেখে আসছি এবং এটার একটা অতীত ইতিহাস আছে। এখানে মানুষের এই সমাজটা বা মানুষ পরিবর্তন হয়নি। মানুষ নীতি নৈতিকতার যে পরিবর্তন হয়েছে, অনেকগুলা বৈজ্ঞানিক সমাজতন্ত্র ব্যবস্থায় নীতি নৈতিকতা পরিবর্তন হয়েছে, সেখানে কোনো দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না। সে সমাজ শ্রেণীহীন সমাজ।
সে সে সমাজ বৈষম্য নাই, সবার উৎপাদনে অংশ নেয়, সবাই সেখান থেকে প্রয়োজন মতো সুবিধা পায়। এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। কাজে আমরা যারা নীতি নৈতিকতা নিয়ে সারা জীবন নানান চেষ্টা করে আসছি, হয় নাই। কাজেই বৈজ্ঞানিক বুর্জুয়া ব্যবস্থাকে ভেঙে দেওয়া বৈজ্ঞানিক সমাজতন্ত্র আসলেই এটা সম্ভব। তো থ্যাংক ইউ। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, ধারাবাহিক ইমান, আমান, নীতি ও নৈতিকতা, এটা আমার শিরোনাম ছিল। তারই ধারাবাহিক আজকে পঞ্চম পর্ব শেষ হলো। পঞ্চম পর্ব শেষ করতে যেয়ে আমি সামান্য কথা বলি। এখানে প্রথমেই অভাবটা পূরণ করতে হবে। অভাবটা পূরণ হয় কিসে? অভাব পূরণ হয় রাজনৈতিক প্রোগ্রাম নিলে। অভাবের যে যাত্রা, যেই যাত্রায় অভাবের যে উচ্চতম রূপ বা রাজনীতির যে উচ্চতম রূপ, সেখানে পরিবর্তন আনতে হবে। অভাবেরই উচ্চতম রূপ হলো রাজনীতি। কাজেই অভাব দূর করলে তার উচ্চতম যে স্তরটা আছে, সেখানে আর ওই রাজনীতি থাকবে না, শোষণ নিপীড়নের রাজনীতি থাকবে না। থ্যাংক ইউ। আবার সাক্ষাৎ হবে।